আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আর জাতিসংঘ বলছে প্যাসে, কারণ যে পৃথিবীর বিভিন্ন দেশ অলরেডি বলছে ইনক্লুসিভ নির্বাচন ইনক্লুসিভ নির্বাচন ইনক্লুসিভ নির্বাচন, সবাই বলছে কিন্তু ইনক্লুসিভ নির্বাচন। পৃথিবীর বিভিন্ন দেশ বলা মানে জাতিসংঘ বলা, কিন্তু জাতিসংঘ তো আর একক কোনো সংগঠন না। জাতিসংঘ তো আপনার বিভিন্ন দেশ মিলাইয়া 260টা দেশ মিলাইয়াই তো জাতিসংঘ সংস্থাটা। এখন তারা এর আগের প্যাসে পড়ছিল, ওই যে আইসা একটা কি তদন্ত কমিশন করে গেছিল, এগুলা নিয়ে খুব সমালোচনার মুখে পড়ছে, ওই যে জুলাই আগস্টের আন্দোলন আন্দোলন। এখন এরা দেখছে যে ভাই আমরা একটু সেফ সাইডে থাকি। এখন ওনারা বললেন যে মানে জাতিসংঘের সব দেশ চাইলে জাতিসংঘ পাঠাইতে পারে। এখন সব দেশ যদি না চায়, কোনো দেশ যদি না চায়, তাহলে পাঠাইয়া লাভ কি এইখানে? আর ওরাও বুঝতেছে যে এইখানে যেহেতু আওয়ামী লীগ বা 14 দল থাকবে না, এর ভিতরে আবার দেখছেন যে জাতীয় পার্টি ইলেকশন যাতে করতে না পারে, এই জন্য হাইকোর্টে রিটও হয়েছে। এরপর স্বতন্ত্র সদস্য যারা আছে তাদের দাঁড়াইতে দেওয়া হচ্ছে না। এগুলো নিয়ে ওরা বুঝছে যে এই ইলেকশন হবে 50% লোকের, 50% বা 50% লোকের ইলেকশন হবে। সুতরাং এই ইলেকশনে জাতিসংঘ প্রতিনিধি পাঠাইও লাভ কি, না পাঠাইও লাভ কি? পাঠাইলেই বা কি উপকার হবে, আর না পাঠাইলে বা কি হবে? সুতরাং এই জন্য হে বলছে যে মানে এইখানে আমরা এই মুহূর্তে যাব না, বা সিদ্ধান্ত নেয় নাই। এমন হইতে পারে আবার কয়দিন পরে সিদ্ধান্ত নিতেও পারে। খেলা এখনো বাকি, জানুয়ারি মাস পুরা যাবে, ফেব্রুয়ারি মাসে 12 তারিখ, অনেক দেরি। এখনই যে সিদ্ধান্ত, ওই জাতিসংঘ থেকে রাতের আন্দারে, ওই রাতের ভোট দিনের মতো রাতের আন্দার আবার আরেকদিন সিদ্ধান্ত নেবে যে ঠিক আছে আমরা পাঠাবো, কখন কি হয় এটা কেউ বলতে পারে না। সুতরাং আমি এই যে জাতিসংঘ কি বললো, আর জাতিসংঘ ভাই ওর ইয়েটা কি? ভোট হবে আমার দেশে, হের কামটা কি? সোজা কথা হচ্ছে যে ওর কাজটা কি? হের তো কোনো কাম নেই। হে আইসা কি রিপোর্ট দিব? হে যেখানে যেখানে যাইবো এটা তো সরকার নির্ধারণ করে দিব, অমুক যাইবেন। সেইখানে দরকারে ট্রাক বইরা গার্মেন্টস শ্রমিক নিয়ে দাঁড়া করে দিব, দেখবেন যে এরা ভোটারই না, খাড়াই গেছে লাইনে। জাতিসংঘকে শান্তিপূর্ণ ইলেকশন নিতেছে দেখতেছি। যেখানে গোলাগুলি, ওখানে কি জাতিসংঘের গাড়ি যাবে? যে দেখি গোলাগুলির মাঝখানে দাঁড়াই আমরা একটু ছবি তুলি, দুটা ভিডিও করি, তা তো যাবে না। বা এখন আসবে এই যে যখন নির্বাচনী প্রচারটা শুরু হবে, প্রতিটা আসনে যাইবো, মানুষ থেকে জানতে চাইবো জাতিসংঘ, তা তো জানতে চাইবে না। তাহলে সে আইলে কি আর না আইলে কি? কত হচ্ছে একটা ইলেকশন হইতেছে, হইতে দেন, আমরাও দেখি। কানাডা ইলেকশন হোক, হইয়া ভোটাভুটি হোক, এবার এটা 50% লোকের ভোট হোক আর 100% লোকের ভোট হোক, আমরা সমস্যা নাই তো। আমরা দেখি, ভোট দেখি। অনেক বছর ভোট দেখা যায় নাই, এবং অনেক দল দাঁড়াইয়া যে ভোট করে এটা তো দেখা যায় না অনেকদিন। তো এইবার একটু দেখি আমরা সবাই। ইউরোপীয় ইউনিয়ন হয়তো পর্যবেক্ষক পাঠাইতে পারে, তার কারণ হচ্ছে যে আপনার এই 4-5 দিন আগে আপনার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল আপনার বিএনপির সাথে দেখা করে গেছে, তারেকের সাথে দেখা করে গেছে। ইউরোপীয় ইউনিয়ন পাঠাইতে পারে। দেখেন এখানে সবচেয়ে বড় কথা কি জানেন? যে এই ইলেকশনে ইউরোপীয় ইউনিয়ন বলেন, জাতিসংঘ বলেন, বা বিদেশি বলেন, যাই বলবেন বলেন, তারা এই ইলেকশনটারে খারাপ বলবে বা হয় নাই বলবে, এটা তো সামান্য বলবে, সাউন্ড থাকবে 10%, 90% ওরা চুপচাপ থাকবে। তার কারণ কি জানেন? কারণ এই ইলেকশনটা যে অবৈধ হইতেছে বা ঠিকভাবে হইতেছে না, এইটা তোলার যেই দলটার দায়িত্ব, ওই দলটারই তো মাজা ভাঙা। ওই দলের বুড়া বুড়া নেতাগুলা, যেগুলা এখনো ওই যে এটা মুখের ভাষা যদি খারাপ করেন তাহলে এটা খারাপ দেখা যায়, যে ওরা ওই, আমরা একটা কথা কিন্তু আপনি জানেন যে পোলাপানে জিগাইতাম যে হুজুর আর খেজুরের মধ্যে পার্থক্য কি? বহুত জন কিন্তু হুজুর আর খেজুরের মধ্যে পার্থক্য, এটা আবার কি কইলেন? তো হুজুর পরে পারতো না, আমরা তুই তো অশিক্ষিত বেটা, খেজুরের দানা একটা, হুজুরের দানা দুইটা। এখন এই আওয়ামী লীগের বুড়া বুড়া নেতাদের এদের দানার বারে হাঁটতে পারে না, বয়স হয়ে গেছে গা। এরা কাশি একটা দিলে মুইতেও দেয়, কারণ হচ্ছে যে পেশাব ধরে রাখার জায়গাও বড় হয়ে গেছে গা। কাশি দিলে মাত্র মুখ বাইরে যায়। হেতারে দিয়ে এখনো নেতাগিরি চালাইতে চাইতেছে, হেরাই এখনো কথা কইতে, হেতার কথা মানুষ পছন্দ করে না, এরপরে জোর করে আপনারা হুনাইতে চাইবো। তো এই সব গুলারে দিয়ে কি আন্দোলন খাড়া করাইব? সব জায়গায় আপনার বিভিন্ন দেশের জায়গায় চাউমিন খাইতেছে। আবার কিছু কিছু নেতা আছে তাদের যদি আনার কথা বলে, তারা কি বলে জানেন? যে আরে ভাই কেমনে যাবো, আমার তো দেশে ব্যবসা বাণিজ্য চলতেছে, আমার ব্যবসা বাণিজ্য তো নষ্ট হয়ে যাবো। তো এইসব নেতা দিয়ে ইয়ে করতে চাইছে। তো এই যে
যেই দলটা বা যারা বললি কথা বলার তারাই কথা বলতে পারতেছে না, মিউ 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 করতেছে। তো তাদের কি সারা দুনিয়া নাচবে, দুনিয়া লাফাবে? এই বঙ্গু আওয়ামী লীগ, এখন আমি বলবো বঙ্গু আওয়ামী লীগ যেগুলো আছে, এগুলোর মাথায় এখনো বসে রয়েছে কি জানেন? আরে ইন্ডিয়া এসে যুদ্ধ করে আমাদের ভয় দিবে কেন? ইন্ডিয়া কি তোগুলোকে দাসখত দিছে? দাসখত তো ইন্ডিয়া দেয় নাই। ইন্ডিয়া তো দাসখত দেয়নি যে তোকরা আইনা ভয় দিব, তোকরা জায়গা দিয়ে রাখছে, এইটাই বল। এই কারণেই তাকে বহুত লস হইতেছে। তোকে জন্য আরো করতো, তারা কি সারা দুনিয়ার লোকে তোকে জন্য ঝগড়া করবো? তোগুলোকে মনে হয় যেন বিয়া বইছে। এগুলো তারাই তারা না, আসলে পোলাপানের দোষ দিই না, তৃণমূল যেসব কর্মীগুলো আছে সাফারার, এদের দোষ আমি দেই না। সবচেয়ে মজার বিষয়, গতকালকে একটা ভিডিও দেখছি, সেটিতে গাজীপুরের কোন একটা জানি অঞ্চল দেখি কলেজ কমিটি দিছে ছাত্রলীগ। সে কলেজ কমিটি দেওয়ার পরে দেখলাম যে 70-80টা ছেলে সরাসরি মিছিল করে গাজীপুরের ওইখানে কি জানি জায়গাটার নাম আমি ভুলে গেছি গা, ওইখানে জয়দেবপুরে এক ছেলে আইসা, সে 50-60 জন লোক নিয়ে সেখানে মিছিল করে আইসা সেখানে বক্তৃতা রাখতেছে যে এই জয়দেবপুরে এই কলেজের যেই কমিটি করা হইলো, যেগুলার নাম দেওয়া হয়েছে সব ঘরে ঢুকে রয়েছে, এগুলো সব পলাতক অলরেডি। কিছু কিছু ইন্ডিয়াতে বাইকে রয়েছে। বরিশালের এক পোলারাই না জয়দেবপুর কলেজের নাকি বিপি বানাইছে, ছাত্রলীগ কমিটির সভাপতি বানাইছে বলে। ইতার বাড়ি বরিশাল, ইতেখানে ওই মেসা থেকে পড়ালেখা করে। তো এবারে কি বরিশাল থেকে লোক আইনা তুই মিছিল করাবি এখানে? যেসব লোকগুলো একটা মিছিল করতে পারে না, গত 18 মাসে ফেসবুকের পেজ খুলতে পারে নাই, সেগুলা নেতা হয়। তো ওই ছেলে বক্তৃতা দিয়ে যায়, ভালো কথা কইছে সে। এরপরে আজকে সকালে শুনলাম যে সেই ছেলে আরো 4 জন অ্যারেস্ট, পুলিশটা অ্যারেস্ট করছে। তো এই ছেলে নাকি এর আগেও 3বার জেলে গেছে গত 17 মাসে। আওয়ামী লীগের আমলে সে 3 বছর জেল কাটছে আওয়ামী লীগ নেতাদের গ্রুপিং এর কারণে। তো এইভাবে চলাইব দল, এখনো পয়সা খায়া কমিটি দেয়। যদিও এখন বোধ ছাত্রলীগ নেতাকর্মী বলবে যে ভাই কমিটি তো বাতিল করছে, তো বাতিল করতে হবে, তুই দিবিও কেন আর বাতিলও করবি কেন? মাইয়া তো বিয়ে করার আগে দেহে, বিয়ে করে যাইয়া এরপরে কইলি যে তুই মাইয়া কালা সাইরা দুম হইলো। তো এই দল, যে দলটার এই অবস্থা, এগুলো আবার বলে হেরা এখন যে ফেসবুক, এক সময় কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগই বলতে কি জানেন যে বিএনপি ফেসবুকের দল, ওরা ফেসবুকে আছে। আওয়ামী লীগ এখন ফেসবুকও নেই, আওয়ামী লীগ এখন টিকটকে আছে। এরা ওই যে 10-15টা-20টা মাইয়া টিকটক করে, আমরা ছাত্রলীগ, আমরা অমুক লীগ, আমরা তমুক লীগ। এমন এমন অনেক জায়গা পাইবেন যে আওয়ামী লীগের যে কমিটি আছে বা আওয়ামী লীগ ওয়ার্ড থানা পর্যায়ের মিটিং পর্যন্ত করতে পারতো না এই মাস্তুন্দা যুবলীগের পোলাবেন কিছু গুন্ডা বান্ডার কারণে। হেরা যা কইতো তাই হইতে হবে। এখন আপনি কিছু লাগবে না, ভারতে দেখেন, ভারতে বিজেপির কোন একটা রাজ্যে জানি প্রেসিডেন্ট বানাইছে বিজেপির 42 বছরের এক যুবক, আর আওয়ামী লীগ আছে এখন 80 বছর বয়সের যুবক ওই পাবলিক লইয়া। মানে ঘটনাটা কেমন আপনারা দেখেন একটা জিনিস, একটা নেত্রীর কথাই বলি, এরকম বহুত নেতাও আছে। ধরেন দীপুমণি এমপি, উনি মন্ত্রী, উনি আবার কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি, উনি আবার সংসদীয় কমিটির সভাপতি, উনি আবার নমিনেশন বোর্ডের চেয়ারম্যান। আমি দীপুমণির নামটা নিলাম এই নামে। তো একটা লোক 20টা জায়গায় আছে, 20টা কমিটি ওনার হাতে। তো বাকিরা কে ভাই আঙ্গুল চুষবে ভাই? এখন আপনারা নামা করেন কইরা উতরে বেলাইতে পারতেছেন না, উতরাইতেছেন না কেন আপনারা? এখন খালি ছায়া থাকেন যে তৃণমূল ওই যে ওকিন্নি ফকিন্নির পোলাপাইন বস্তির পোলাপাইন গুলো কখন নামবো আপনাদের জন্য, নাইমা গুলি খেয়ে মরবো নুর হোসেনের মতন, আপনারা আবার বাদশাহী হাল চালাইবেন। এটি তো চাইতেছেন আপনারা। তো তার চেয়ে আমি কম যে এই যে পোলাপাইন যেগুলো আছে, এখন কালকে আরেকটা ভিডিও দেখলাম, আজকে সকালে সরি, একটা ছেলে গড়াইয়া গড়াইয়া কাঁদতেছে, তার বাপ মারা গেছে, তার বাপ মারা গেছে, গড়াইয়া গড়াইয়া কাঁদতেছে সে, যে সে বাসায় যেতে পারতে, বাড়িতে যাইতে পারতেছে না। আর আমাদের এই যে আওয়ামী লীগের নেতাগুলো দেখেন সব ইন্ডিয়াতে কিন্তু বউ বাচ্চা নিয়ে যায়, এখানে লাখো টাকা খরচ করতেছে পার মান্থ, 4 স্টার হোটেলে থাকে নেতারা। এত টাকা পাইলেন কোথায় আপনারা?
এখন বোধ নেতা আবার চিন্তা করতেছে, ভাই মনে হয় ইন্ডিয়া একটা কাম করে দিব আমাদের, বিএনপি ক্ষমতায় আসলে মাত্র কি করবে, আমাদের সব উঠাই নিবে, আমরা আন্দোলন সংগ্রাম করে বিএনপি কে নামাবো। আপনার আন্দোলন সংগ্রাম ঠিক গত 17 বছর জামাতের যে অবস্থা করে রাখছিল আওয়ামী লীগ, সেম একই আইন এখন বিএনপি করে দিবে। বিএনপি আপনাদের নিষেধাজ্ঞা তুলবেও না, বাড়াবেও না। পুলিশ আপনাদের টয়লেটে গেলেও ধরবো যে দুইজন মিলে চা খাইবেন, এইখানে যেগুলো আপনারা করছেন গত 14-16 বছরে, যা যা আপনারা করছেন তাই ইমপ্লিমেন্ট করবে এই মুহূর্তে বিএনপি। কি করবেন আপনারা? এখন আপনারা ভাই এটা কি কথা কইলেন, আপনি এটা কি কথা কইলেন, বিএনপির পক্ষে গেলেন কিনা? না, আপনারা শিখাইছেন। আমরা একসময় কইতাম কি জানেন, যে বিএনপি যা শিখায় আওয়ামী লীগ তারে আইসা স্ক্রু আরো টাইট দেয়। যেমন ওই যে আপনার বিএনপির আমলে সম্ভবত আপনার তৈরি করছে জননিরাপত্তা আইন, মনে আছে? জননিরাপত্তা আইন তৈরি করলো বিএনপির আমলে, সেই আইনের ভালো ইমপ্লিমেন্ট করলো কে? আওয়ামী লীগ। কঠিন ইমপ্লিমেন্ট করলো। সেইটা আবার 2001-এ আইসা বিএনপি ওইটারা আরো টাইট দিল, আরো সুন্দর করে করলো। 2008 থেকে 15-16 পর্যন্ত, তো 2008 থেকে আবার এই 2024 পর্যন্ত করলো তো আওয়ামী লীগ। বিভিন্ন ভাবে করছে, আপনি অস্বীকার করবেন কিভাবে? করছেন তো। সেই এগুলো সব তারেক মিয়া দেখছে না? এগুলো সব তারেক মিয়ার লগে যারা আছে তারা দেখছে না কেমনে কি করছে, কেমনে ওই যে আপনার ওই যে এটা কি রুল কবির রিজভি নাকি, এরা এগুলো দেখছে। হেরা করবো কি, বিএনপি যা করবো, কোনো সমস্যা নাই। আপনারা দেশের বাইরে আছেন, দেশের বাইরে থাকেন, কোনো দরকার নেই আপনারা রাহা অফিসে যায় তো বলবেন, দূরের কথা আপনার দেশে হওয়ার দরকার নাই। যেই দিন হবে তার মধ্যে 100 দিনের যে কর্মকাণ্ড থাকবো, এগুলো হচ্ছে যে আওয়ামী লীগের এই চোর নেতাগুলার যেসব ব্যবসা প্রতিষ্ঠান সব দখল করো, সব খায়া ভালো, এগুলো একটাও ছাইরো না, এগুলো সব দখল করো। দখল মানে কি, যায় বইব তুমি এই পয়সা পাইছো কোথায়? ওই যেমন ধরেন এখন আপনি এই আওয়ামী লীগের এইভাবে নেতাদের কথা কইলে হয়তো আপনাদের অনেকে বুঝতে একটু কষ্ট হইব। যেমন আপনার এই যে আমাদের এই মোংলা মাসুদ হাতিয়াবাড়ি, হাতিয়াবাড়ি মোংলা মাসুদ তো দেখছেন, উনি এক সময় আজ থেকে 1 বছর 1.5 বছর আগে বলছে হাতিয়াতে সবচেয়ে ভাঙা সবচেয়ে গরিবের বাড়িটা কার? মোংলা মাসুদের। আর এখন হলফনামাই দিছে হাতিয়ার সবচেয়ে বড় বাড়ি তার, 3.5 একর জায়গার উপরে তার বাড়ি। তাহলে এই 1 বছর উনি তো কোনো কাম করেন না, কাজ করেন না, তাহলে এটা দুর্নীতির টাকা, ব্ল্যাক মানি। উনিও খারেছেন, ওনার বাপও খারেছেন, বাপের চেয়ে পোলার সম্পদ বেশি, পোলার কিন্তু কোনো কাম নাই, কোনো ব্যবসা নাই। 1 বছরে 3 একর জায়গা কিনা বা এটা বিশাল বিষয়, এটা আপনার আমার দ্বারাও সম্ভব না। তাহলে এটা দুর্নীতির টাকা। সুতরাং এই টাকা কালকে ক্ষমতায় আসার পরে বিএনপি যদি এগুলোর উপরে সবগুলোর উপর বাগড়া চালায়, কি করবেন আপনি? ধৈর্য নিলাম যে জমি জমা আপনার নামে হয়ে গেছে, আপনার করতে পারবেন না, কি খাইতে পারবেন না, আপনি নিয়ে যাইতে পারবেন না। যেমন আমরা দেখছি এই যে আপনার সারা বাংলাদেশে রেলওয়ের যে খালি জায়গা আছে না, খালি জায়গাগুলো যে বস্তি উঠে না, যখন যে সরকারের সেই সরকারের ক্যাডার বাহিনী যে ওখান থেকে ভাড়া তোলে, তা আপনাদের জায়গা বাড়ি ঘর সবগুলো আমরা দখলে রেখে ভাড়া দিলে আমরা খাবো আর কি। বিএনপি এখন ওই রকম কাজ করবে, কারণ আপনারা শিখেছেন তো, এগুলো করছেন না, এগুলো দায় দিতে হবে না। সুতরাং এই জন্য বলছি ইউরোপীয় ইউনিয়ন কেউই কিছু বলবে না, কারণ হচ্ছে যে এরা বলবে কেন? এরা কি আওয়ামী লীগের সাথে দাসখত দিছে? এটা তো আওয়ামী লীগের সাথে দাসখত দেয় নাই। আওয়ামী লীগ বা ইন্ডিয়াও বলতে যাবে, ইন্ডিয়া যতটুকু বলছে এই পর্যন্ত, তাও ভদ্রতার খাতিরে হয়তো বলছে, নিজের নিরাপত্তার স্বার্থে বলছে, যাতে জঙ্গি উৎপাত না হয়। হ্যাঁ, কালকে যদি বিএনপি ক্ষমতায় আইসা যদি বিএনপি যদি ঠিক মতো জঙ্গি দমন শুরু করে, যে জঙ্গি উঠতে দিব না, আমি ক্ষমতায় 20 বছর থাকার চান্স, তাহলে ইন্ডিয়াও করবে যে যাক চলুক, সমস্যাটা কি? 2-4-10 জন আওয়ামী লীগ নেতা, 100 জন আওয়ামী লীগ নেতা, 1,500 আওয়ামী লীগ নেতা মরবেন, কোনো সমস্যা নেই। আমেরিকাতে এরকম প্রতিদিন 50 জনের উপরে মরে বিভিন্ন জায়গায়, বাংলাদেশে নয় প্রতিদিন 20 জন মরবো, অসুবিধা কি আছে? সমস্যা তো নাই। আসসালামু আলাইকুম। বাংলাদেশ রাজনীতির ইতিহাসে একটি ক্রিটিক্যাল জাংচারে উপনীত। বাংলাদেশে যে বিষয়গুলো আলোচিত হচ্ছে তার ভিতরে রুমিন ফারহানার কথাও বারবার উঠে আসছে। 71-এর প্রতি তার যে শ্রদ্ধাবোধ, এগুলো অনেকের কাছে অ্যাকসেপ্টেবল মনে হয় না। বিশেষ করে বর্তমানে নতুন প্রজন্মের ভেতরে বিভ্রান্তিতে থাকা কিছু মানুষ, যারা কিনা যেমন ধরেন ব্যারিস্টার ফুয়াদের মতো, অথবা অনেকে আছে যারা সার্জিসের মতো, যারা কিনা
একাত্তরকে নিয়ে প্রশ্ন তুলে হাসনাত আব্দুল্লাহ এরা। তবে এরা এখন খুব একটা আসলে আলোচনা আসবে না যতই তারা চিৎকার করুক, বিশেষ করে এনসিপি, কারণ এনসিপি টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এনসিপি টুকরো টুকরো হয়ে গেলে আলটিমেটলি অন্তত ইলেকশনের আগে জামাতের ফায়দা। যদিও তারা জামাতের সঙ্গে অ্যালায়েন্স করেছে, আসলে জামাত তাদের যে কত বড় ক্ষতি করেছে তারা এনসিপির অনেকে এখন টের পাচ্ছে। আমি আপনাদের বলেছিলাম আজকে থেকে 1 বছর আগে যে এনসিপির আলটিমেটলি অস্তিত্বই থাকবে না, এখন সেদিকেই এগুচ্ছে। আমরা ব্যারিস্টার ফুয়াদের কণ্ঠে পরিবর্তন দেখলাম। সে ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তার রেসপেক্ট আছে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তাদের রেসপেক্ট থাকা উচিত। শুট পাল্টে গেছে অলরেডি। যারা কিনা 7 সিস্টার করবে, দিল্লিকে দেখিয়ে দিবে, হ্যান ত্যান, ওদের সুরের ভিতরে পরিবর্তন আসা শুরু হয়েছে, কারণ রাজনৈতিকভাবে এছাড়া সার্ভাইভ করা অন্তত বাংলাদেশে সম্ভব না। প্রতিবেশীর সঙ্গে এরকম বৈরী মনোভাব, হাসনাত আব্দুল্লাহ টাইপ অথবা ফুয়াদের টাইপের মনোভাব নিয়ে সার্জিসের মতো রাজনীতিতে ভবিষ্যতে কোনো যাবে না। হাসনাত আব্দুল্লাহ, অনেকে প্রশ্ন করেছে ইলেকশনে পাশ করবে কিনা। না, হাসনাত আব্দুল্লাহ করবে না, সার্জিসও করবে না, এরকম নির্বাচনে পাশ করবে না। তবে মেইন বিষয়টা হচ্ছে রুমিন ফারহানা। রুমিন ফারহানার তার ব্যক্তিগত সম্পদ বেড়েছে, তার ইনকাম বেড়েছে, এগুলো তো স্বাভাবিক। এছাড়া কেউ এমপি হলে তার কাছে সে যে লয়ার হয়, প্র্যাকটিসিং লয়ার হয়, ব্যবসায়ী হয়, তার ন্যাচারালি তার ইনফ্লুয়েন্স সমাজে বাড়ে, তার প্র্যাকটিস ভলিউমও বাড়ে। বাংলাদেশের আইনজীবীরা যারা রাজনীতি করেন তাদের পেশাগত দিক থেকে তারা ফায়দাবান হন, কারণ দলের অনেক কর্মী তাদেরকে কেস দেয়। জেনুইনলি অনেস্টলি প্র্যাকটিস করলেও তার প্র্যাকটিস বাড়ে। ব্যারিস্টার ফুয়াদ সে যে এই টাকা বছরে ইনকাম করে দাবি করেছে, বা মাসে শুনলাম 40,000 টাকা মতো সে ইনকাম করে একজন ব্যারিস্টার হয়ে, সেটা গ্রহণযোগ্য নয়। কারণ আমার এক ক্লোজ রিলেটিভই কিছুদিন আগেও তার চেম্বারকে একটি কেসে একদিনে অ্যাপিয়ার করার জন্য 40,000 টাকা দিয়েছে। নেভারদিলেস, রুমিন ফারহানার বিরুদ্ধে যে সকল অ্যালিগেশন, বিশেষ করে ফাইন্যান্সিয়াল কিছু বিষয় আছে, পূর্বাঞ্চলের জায়গা টাকা, এগুলো আমি মনে করি না খুব একটা সিরিয়াস কোনো কিছু। মেইনলি তাকে দল থেকে বহিষ্কার করে তারেক রহমান এবং বিএনপি একটি মেসেজ দিয়েছে। মেসেজটি হচ্ছে 71 নিয়ে আর বেশি কথা বলা যাবে না, লেটস মুভ অন। ব্যাপারটা বোধহয় সেখানেই। এবং তুমি যেই হও না কেন, তোমাকে দল থেকে বসিয়ে দেওয়ার ক্ষমতা দল রাখে। অর্থাৎ দল ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট পানিশিং এনিওয়ান। এটা অনেকটা দলের স্বেচ্ছাচারিতার মতো। তবে শুধু রুমিন ফারহানা নয়, আরো কিছু মানুষ আছেন যারা কিনা বিএনপির হয়েও বিএনপি থেকে রেবেল গ্রুপ। তারা মনে করছে যে তারেক রহমানের নেতৃত্ব ঠিক মতো হচ্ছে না, বা দল তাদের পলিসি থেকে সরে গেছে। তারা অযোগ্য লোকদেরকে দিচ্ছে, রাজনীতিতে সামনে আনছে, পুরস্কৃত করছে, চাঁদাবাজদের সামনে আনছে, দলের প্রকৃত নেতাদেরকে মূল্যায়ন করছে না। এর ভিতরে 2,500 আত্তার রহমান আঙুর, উনি 3 বারের সংসদ সদস্য সেখানে, এবং ওনাকে না দিয়ে আমরা জানি অন্তত একজন অত্যন্ত বাজে লোক আজাদকে নমিনেশন দেওয়া হয়েছে। সেটার কারণ আপনাদেরকে আগে বলেছি। অতএব এতে করে বিএনপির ভেতরে একটি ক্ষোভের সৃষ্টি হয়েছে। তা আমি যখন জাতীয়তাবাদের চেতনায় বিশ্বাস করি, আমি যখন বেগম খালেদা জিয়া বা জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি, বাট এট দ্য সেম টাইম আমি যখন বলি যে আমি তারেকের রাজনীতির পলিসি সম্বন্ধে আমি একমত নই, অথবা আমি যখন বলি যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এবং তারেককে সমালোচনা করার অধিকার আমাদেরকে দিতে হবে, এবং তাকে কোনো সাধারণ নাগরিকও যদি গালাগাল দেয় তারপর সেটা গ্রহণ করতে হবে, মানতে হবে, কারণ এটাই গণতন্ত্র, এটাই বাক স্বাধীনতা, এবং সেটা সহ্য করে এগিয়ে যেতে হবে। তারেক নিজেও বলেছে তাকে নিয়ে যখন কার্টুন হয় সেই মজাই পায়, বিবিসি সাক্ষাৎকারে বলেছে। তাই সেটাই বজায় রাখতে হবে, কিন্তু সেটা বাস্তবে প্রতিফলন দেখতে হবে। দলের অতি আগ্রহীরা শাহাবাকে তারেকের প্রতি কটূক্তির কারণে তাকে পিটিয়ে থানায় দিয়ে দিবে, এসব পরে আবার যারা পেটাবে, যারা ধরে দেবে, তাদেরকে কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নেবে না তারেক বা বিএনপি, এগুলো আমরা দেখতে চাই না। তাই আমরা যারা জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করি, বাট এট দ্য সেম টাইম বিএনপির রেবেল গ্রুপ বলতে পারেন, আমি মনে করি রুমিন ফারহানার সেখানে নির্বাচিত হওয়া উচিত ব্রাহ্মণবাড়িয়ায়। কারণ তার বিপক্ষে
যাদের সাথে বিএনপি জোট করেছে, যে মৌলভী সাহেবকে সেখানে বিএনপি সাপোর্ট করতে যাচ্ছে, আমি মনে করি সেটা বিএনপির রাজনীতির পরিপন্থী। বিএনপি যদিও সেকুলার দল, বিএনপিকে বলা যাবে না, বিএনপিকে বলতে হবে সুডো সেকুলার দল। তথাপি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করা উচিত বিএনপি, কারণ স্বাধীনতার চেতনা, জিয়াউর রহমান, এগুলি ছাড়া বিএনপির কোনো প্রিন্সিপাল নাই। জাতীয়তাবাদী চেতনা এবং এছাড়া মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, এই শব্দগুলো আমরা এখন আর শুনি না। মুক্তিযোদ্ধা যে ছিলেন, আমরা ছোটবেলা থেকে শুনেছি মুক্তিযোদ্ধা জিয়া, এখন মুক্তিযোদ্ধার কথা শুনি না। তাই মুক্তিযোদ্ধার দল মুক্তিযোদ্ধাদের মতো কাজ করতে, আচরণ করতে হবে, প্রকৃত মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা দেখাতে হবে, জিয়াউর রহমানের প্রতি রেসপেক্ট থাকার পাশাপাশি বঙ্গবন্ধুর প্রতি রেসপেক্ট থাকতে হবে, সমস্ত নেতারা সমালোচনার যোগ্য, এটা মানতে হবে। আমরা মনে করি সমস্ত নেতা সমালোচনার যোগ্য। তারেক জিয়া, জিয়াউর রহমান, খালেদা জিয়া, বঙ্গবন্ধু, সোহরাওয়ার্দী, শেরে বাংলা, কেউ সমালোচনা করতে না, দ্যাটস ফাইন, কিন্তু কনস্ট্রাকটিভ সমালোচনা করতে হবে। তাদের প্রতি অশ্রদ্ধা দেখালে তো চলবে না। সমালোচনা করা মানে অশ্রদ্ধা নয়, কিন্তু এখন অশ্রদ্ধার রাজনীতি চলছে। বিএনপি এ সকল মৌলভী সাহেবদের সঙ্গে জোট করতে গিয়ে স্বাধীনতার চেতনাধারী, প্রকৃত জাতীয়তাবাদী চেতনার মানুষদের প্রতি অপমানসূচক আচরণ করবে, সেটাকে তো সমর্থন করা যায় না। তাই আমি মনে করি বিএনপির এই রেবেল গ্রুপটার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে নৈতিক মিলটা বেশি, আমি মনে করি। তবে তারেক রহমান যদি ভালো শাসন করে, অর্থাৎ সে যদি ভালো প্রাইম মিনিস্টার হয়, ভালো। কিন্তু সমস্যা হচ্ছে এখানে কতগুলো বিষয়। সেটা হচ্ছে, দুঃখজনক হলো সত্য, গত 40 বছরে কোনো সুশিক্ষিত মানুষ আমাদের দেশ শাসন করেন। সুশিক্ষিত বলতে একাডেমিক্যালি শিক্ষাটাকে আমি মর্যাদা দিই, আপনারা যত কথাই বলেন। খালেদা জিয়া ভালো মানুষ ছিলেন, শেখ হাসিনা যেমন বিফলতা আছে তার সফলতাও আছে, একেবারে সফলতাকে উড়িয়ে দেওয়া যাবে না, অস্বীকার করা যাবে না। তার বিফলতা ছিল অবশ্যই, এই জন্য তো দলের ভরাডুবি হয়েছে, কিন্তু তার সফলতাও তো আছে। যার যার ক্রেডিট তাকে তা দিতে হবে। আমার চরম শত্রুরও অধিকার আছে ন্যায্য বিচার পাওয়ার, সেটা হচ্ছে আমার আন্দোলন। তার রাজনীতি করার অধিকার আছে, সন্ত্রাস নয়, রাজনীতি করার অধিকার আছে, সেগুলো স্বীকার করতে হবে দেশকে শান্তিতে আনতে হলে। সেগুলো হচ্ছে না বর্তমান বিএনপি, এবং এটা একটা খুব সিরিয়াস মেসেজ দিচ্ছে। আমি দেখছি যে বিভিন্ন মানুষ অতিরিক্ত, যারা বিএনপিকে সমালোচনাও করেছে বা তারেককে সমালোচনা করেছে, তাদের সুর পাল্টে গেছে। তারেক প্রাইম মিনিস্টার হতে যাচ্ছে এটা ভেবে যেমন পদলেখন চরম মাত্রায় চলে যাচ্ছে। তারেক এটার কতটা সমর্থন জানি না, কিন্তু চরম মাত্রায় চলে গেছে। ব্যবসায়িক সমাজ, আইন প্রয়োগকারী সমাজ, সংবাদপত্র, সব বিষয়ে তারেক তোষণ অতিরিক্ত মাথায় চলে গেছে। এটা বলতে তারেক কতখানি নিজের ব্যক্তিগতভাবে লাইক করে আমি জানি না, বুড়ো বুড়ো নেতারা পর্যন্ত তার পায়ে হাত দিয়ে সালাম করার চেষ্টা করছে। মানে এগুলো হচ্ছে এমন একটা বিষয় যা আমরা ভুলে গেছি যে আমরা সংসদীয় গণতন্ত্রে আছি। সংসদীয় গণতন্ত্রে দল ইম্পর্টেন্ট। সংসদীয় গণতন্ত্রে তো প্রেসিডেন্সিয়াল বা রাষ্ট্রপতি শাসন নয়, যে একটা মানুষ থাকবে, ওনাকে আমরা ভোট দিব, উনি সবকিছু। তাহলে এটা রাষ্ট্রপতি শাসিত সরকার বললে হতো, কিন্তু এটা তো রাষ্ট্রপতি শাসিত সরকার নয়। আমরা আছি বর্তমানে সংসদীয় সরকারে। দুবার প্রধানমন্ত্রী হয়ে উনি আবার 3 বার হতে পারবেন না, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ওনার মেয়েকে আবার আনবেন, উনি ওনার বউকে আবার আনবেন, তারপর আবার উনি ফিরে আসবেন। এই ধরনের বিষয় অ্যাকসেপ্টেবল নয়। বিএনপি অনেকটা এরকমই চায় যে 2 বার প্রধানমন্ত্রী হবে, তারপরে গ্যাপ দিবে, আবার সে ফিরে আসবে বা তার মেয়ে আসবে। মানে আমরা কি আসলে রাজতন্ত্রে আছি কিনা সেটা বোঝা যাচ্ছে না। এটা আমরা, যদিও আমি আপনাদের বহুবার বলেছি, 35টি পরিবার 2000 বছর আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছে। বিবিসির সাক্ষাৎকারে এবং বিভিন্ন ভাবে তারেকের মেয়েকে তারেক সামনে এগিয়ে দিচ্ছে, এরকম একটা বোঝা যাচ্ছে। যেমন খালেদা জিয়া যুগ্ম কি বলে এটাকে, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি এক পদ সৃষ্টি করে তারেককে নিয়ে এসেছিলেন রাজনীতি একেবারে চরম শিখরে। তো বিএনপির ভেতরে গণতন্ত্র কার্যত নাই, আসবেও বলে আমার সন্দেহ আছে। তাই বিএনপির একটা রেবেল গ্রুপ তৈরি হয়েছে, যে রেবেল গ্রুপের প্রতি আমার রেসপেক্টটা বেশি। বাংলাদেশের গণতন্ত্র অবস্থা হবে রাশিয়ার মতো। রাশিয়াতে যেমন পুটিন, মেদভেদেব অল্টারনেট করে আসে, এইখানেও তাই হবে। তাই আমি চাই ব্যক্তিগতভাবে পরিবারতন্ত্র থেকে মুক্তি। তাই আমি, যেহেতু রাষ্ট্রপতি শাসিত সরকার নয়, দলে প্রকৃত লিডার আসুক, এবং কোন লিডারই এমন একটি অবস্থায় না যাক যে উনি হচ্ছেন অবিবাংশিত নেতা, উনি আনচ্যালেঞ্জেবল, ওনাকে ছাড়া দেশ আর কোনো গতি দেখবে না। এটা সংসদীয় সরকারের লক্ষণ নয়,
এটা গণতন্ত্রের লক্ষণ নয় যে ওনাকে ছাড়া আর কোনো উপায় নাই, আমরা কোনো উপায় দেখি না, অল্টারনেট কে। প্রথমত এটা রাষ্ট্রপতি শাসিত সরকার নয়, এটা রাজতন্ত্র আসলে আমরা মানতে চাই না। যাই হোক, রাজতন্ত্র বোধ হয় না, কিন্তু কার্যত ইয়েস। গণতন্ত্রীয় যদি সংসদীয় গণতন্ত্র হয় তাহলে একজন নেতার উপরে এতটা নির্ভরশীল দেশ কেন হবে বা দল কেন হবে? তাহলে জুলাই আন্দোলন করে কি লাভ হলো? 40 বছর, 50 বছর, 30 বছর একজন নেতা বা তার পরিবারই দলের প্রধান হবে প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো, এটা মেনে নিতে চায় না। এটা জাতীয়তাবাদী চেতনার বিষয়ও না, লক্ষণও না। জিয়াউর রহমান এটা স্বপ্ন ছিল না। ওই যে উনি বলেছেন ব্যক্তি চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। উনি যদি জীবিত থাকতেন তাহলে উনি যদি এগুলো দেখতেন যে ওনার পরে ওনার স্ত্রী, যিনি যত ভালো মানুষ হোক, উনি একজন গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী হয়েছেন, এত বছর শাসন করেছেন, এবং তারপরে ওনার ছেলে, তারপরে হয়তো ওনার নাতি, আমি জানি না জিয়াউর রহমান এটাতে অ্যাগ্রি করতেন কিনা, ইভেন বঙ্গবন্ধু অ্যাগ্রি করতেন কিনা সেটা আমার সন্দেহ আছে। সুতরাং সবকিছু মিলিয়ে এটা একটা ডেঞ্জারাস মেসেজ দিচ্ছে। প্রথমে তো আওয়ামী লীগ নাই, অর্থাৎ দেশের 30-40% ভোটাররা এখন কার্যত অকার্যকর অবস্থায়। ওনারা বিএনপিকে ভোট দেবেন না, জামাতকে দেওয়ার তো প্রশ্নই ওঠে না। দ্বিতীয়ত একটি ধর্মভিত্তিক গণতান্ত্রিক রাজনীতির চর্চার একটা প্রচেষ্টা চলছে, যেটাও অ্যাকসেপ্টেবল না। কারণ ধর্ম মানুষের ব্যক্তিগত ব্যাপার, রাষ্ট্র পরিচালনা করবে নির্দিষ্ট একটা ধর্মের গোষ্ঠী, এটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি সবাই সম অধিকার থাকতে হবে একটি দেশে। বিএনপি এখন এরকম ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সঙ্গে আগেও জোট করেছে, এখনো জোট করেছে, এবং নিজের জাতীয়তাবাদী চেতনার ডেডিকেটেড কর্মীদেরকে সরিয়ে সেখানে মানে ধর্মভিত্তিক রাজনৈতিক নেতাদেরকে সামনে এগিয়ে দিচ্ছে জোটের নামে। এগুলো অ্যাকসেপ্টেবল নয়। এতে বিএনপির, জামাত যেমন বিএনপির ক্ষতি করেছে, এই জামায়াতুল কি একটা, এই দলের নামও জানি না, এই দলকে সামনে এগিয়ে দিয়ে নতুন জামাতি গোষ্ঠী সঙ্গে অ্যালায়েন্স করেছে। এগুলো অ্যাকসেপ্টেবল না। এগুলি করছে মূলত জামাত যেমন অলি আহমেদকে ডেকে নিয়ে এসে মুক্তিযুদ্ধের বিরোধী না আমরা, এরকম একটি ইমেজ ক্লিনিং এর ব্যবস্থা করেছে, ঠিক একইভাবে বিএনপি ধর্মভিত্তিক রাজনীতির বিরোধী না। আমি জামাতের যেমন ধর্মভিত্তিক রাজনীতি করে, মামুনুল হক ওরা শুরু করেছে, আবার আপনার চরমনায় শুরু করেছে, ওদের মুভমেন্টটাকে ঠেকানোর জন্য আমাদের সঙ্গে ধর্মভিত্তিক রাজনীতির লোকরাও আছে, এরকম একটা মেসেজ দেওয়ার জন্য বিএনপি ও মৌলবাদীর একটি অ্যালায়েন্স করেছে। এটা অ্যাকসেপ্টেবল না। তাই দেশের জন্য এটা ভবিষ্যৎ ভালো নয়। আমরা ভুলে গেছি, মিডিয়ার লোক ভুলে গেছে, টক শোর মানুষরা ভুলে গেছে, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা ভুলে গেছে যে বিএনপি মানে তারেক মানে বিএনপি, এটা হওয়া উচিত না। কোন দলই নেতা নেত্রী মানেই ওই দল, এমনকি আওয়ামী লীগ মানেই শেখ হাসিনা, আওয়ামী লীগ মানেই শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ বিএনপি মানেই জিয়াউর রহমান, এটা হওয়া উচিত না। প্রকৃত গণতন্ত্র এগুলিকে সমর্থন করে না। প্রকৃত গণতন্ত্রে দলের নেতা কে হবে সামনে, এটা নিয়ে কম্পিটিশন হবে। আদারওয়াইজ যোগ্য ব্যক্তিরা দল করতে চাইবে না। কারণ যারা স্মার্ট, অভিজ্ঞ, তাদের কাছে তাদের টার্গেট হচ্ছে স্কাইজ দ্য লিমিট। তারা প্রধানমন্ত্রী হতে চাবে, তাদের স্বপ্ন থাকবে আলটিমেটলি দলের নেতা হয়ে প্রধানমন্ত্রী হওয়া। এরকম আউটস্ট্যান্ডিং স্মার্ট ইন্টেলিজেন্ট লোকরা সামনে আসবে না। আসবে পদলেহনকারীরা, আসবে চোখ বন্ধ করে নেতৃত্বের পা চাটা লোকরা, আসবে লেস ক্যালিবার লোকরা। তারা একাডেমিক্যালি পড়াশোনা থাকতে পারে, ব্যক্তিত্ব বলতে কোনো কিছু নাই, বুড়ো বয়সে তাদেরকে পা ধরবে। এই সকল লোকরাই সামনে আসবে। সেটা আমাদের দেশের জন্য ক্ষতিকর, সেটা গণতন্ত্র না। সুতরাং বর্তমানে মিডিয়া সহ সবাই কথাটি ভুলে গেছে। আরে প্রধানমন্ত্রী হচ্ছে, কিন্তু উনি একটা সংসদীয় সরকারে একজন প্রধানমন্ত্রী যে মিড টার্মে নিজের দল থেকে বহিষ্কার হয়ে যেতে পারেন, অথবা দল থেকে তাকে প্রধানমন্ত্রী থেকে সরিয়ে দিতে যেতে পারে, এটা বাংলাদেশের মানুষ বুঝেই না, বিএনপিও মানে না, কোনো দলই মানে না। কারণ এরা সংসদীয় গণতন্ত্র বলতে কি বুঝে বোঝেই না। আমেরিকা যেমন একটা প্রেসিডেন্ট, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার 5 বছর থেকে গেছেন, কিন্তু সংসদীয় সরকারে তো এটা নিয়ম না। সংসদীয় সরকারে যখন সরকার ফর্ম করবে একটা পার্টি, এমনকি 1 বছর পরেও তাকে সরিয়ে দিয়ে, প্রাইম মিনিস্টারকে সরিয়ে দিয়ে দলের অন্য কেউ প্রাইম মিনিস্টার হবে, কিন্তু সংসদ চলবে, ওই দলের শাসন চলবে। ব্রিটেনে কি হয়? ব্রিটেনে কতবার হয়েছে এটা গত কয়েক বছরে?
নিজের দলের প্রধানমন্ত্রীকে, আমাদের দল থেকে একজন প্রধানমন্ত্রী হয়েছে, তাকে সরিয়ে দিয়ে, বরিস জনসনকে সরিয়ে দিয়ে ঋষি সুনাককে নিয়ে আসা হয়েছে, এবং এর আগে আরো কয়েকজনকে প্রধানমন্ত্রী বানানো হয়েছে দল থেকেই। এতে তো সরকার পতন হয়ে যায়নি, দলেরও ক্ষতি হয়নি, স্টেবল হবে দল আস্তে আস্তে। তাই একজন ব্যক্তিকে দলের সর্বা বানিয়ে দেওয়া তো রাষ্ট্রপতি শাসিত সরকার অথবা রাজতন্ত্রের লক্ষণ। সুতরাং বাংলাদেশের মানুষ যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা না বুঝবে, 24শে জুলাই আন্দোলন বলেন আর গণতন্ত্রের দোহাই দেন, সবকিছু হচ্ছে অর্থহীন। তাই আমি বিএনপির রেবেল গ্রুপের প্রতি আমার সমর্থনটা বেশি, সেটা রুমিন ফারহান হোক আর যে কিছু কিছু মানুষ আছে বিএনপির ভেতরে, যাদের সঙ্গে আমার কনভারসেশন হয়েছে গত কয়েক মাসে, তারা তারেকের অনেক সমালোচনা করেছে পর্দার আড়ালে, অনেক স্বাধীনতা চেতনার কথা বলেছে। এখন তারা নমিনেশন পেয়ে চুপ, কারণ সবাই ব্যক্তি স্বার্থে ভোগে। ব্যক্তি স্বার্থ ভোগলে দেশপ্রেম হয় না। এই জন্য আমি রাজনীতি সক্রিয়ভাবে করতে পারি না, কারণ আমার কাছে দেশ আগে, গণতন্ত্র আগে, মানুষ আগে। আমি পদগ্রহণ করতে পারি না। আমি প্রকৃত গণতন্ত্রের কথা বলি, মানুষের সম অধিকারের কথা বলি। এর জন্যই আমি মন্ত্রী মিনিস্টার হওয়ার কোনো স্বপ্ন দেখি না।